সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানাই স্ট্যাম টাইটান্সের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফিজিক্সের চ্যাপ্টার 2 নিয়ে। এর আগে আমরা চ্যাপ্টার 2 এর কয়েকটি ক্লাস করেছি, যেখানে প্রথম ক্লাসে বেসিক এবং বাকি ক্লাসগুলোতে আমরা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি। তো আজকে আমরা চলে আসলাম আবারও গাণিতিক সমস্যার সমাধান করার জন্য, এবং হতে পারে আজকেরটাই আমাদের লাস্ট ক্লাস, ফিজিক্সের চ্যাপ্টার 2 এর লাস্ট ক্লাস। তো আজকে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো, যারা পার্ট 2 করেছো তারা আজকের ক্লাসটি অনেক ভালো করে বুঝতে পারবে, কারণ আজকের গাণিতিক সমস্যাগুলো পার্ট 2 এর গাণিতিক সমস্যার মতোই, তো তাদের বুঝতে সমস্যা হবে না। আর যারা আগের ক্লাসগুলো করোনি অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবে, না হলে এই ক্লাসটি বুঝতে তোমাদের সমস্যা হবে। আর প্রথম ক্লাসটি তো অবশ্যই করবে, কারণ বেসিক না বুঝলে তো এই অঙ্কগুলো কিছুই বুঝবে না। তো চলো আমরা কথা না বাড়িয়ে একটি গাণিতিক সমস্যা দেখি। গাণিতিক সমস্যা দেখার আগে আমরা একটু সূত্রগুলোকে মেমোরাইজ করি, কি বলো? তাহলে চলো আমরা সূত্রগুলো দেখি। আজকে আমরা করব পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। তো দেখো, পরন্ত বস্তুর সূত্র আমরা প্রথম বেসিক ক্লাসে দেখেছিলাম, তারপরও দেখিয়ে দিচ্ছি যাতে সবার সমস্যা না হয়। তারপরও তোমরা প্রথম বেসিক ক্লাসটি দেখে নিবে। পরন্ত বস্তুর সূত্র আমরা তিনটা শিখেছিলাম। B = U + GT, H = UT + half of GT², এবং V² = U² + 2GH। আমরা পরন্ত বস্তুর এই তিনটা সূত্র শিখেছিলাম, এবং নিক্ষিপ্ত বস্তুরও তিনটা সূত্র, সেটা হচ্ছে V = U - GT, H = UT - half of GT², এবং V² = U² - 2GH। এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, এবং এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। তো ভাইয়ারা শোনো, তোমরা অনেকে কি করো, ভিডিওটা কেটে কেটে দেখো। তো ভিডিও কেটে দেখলে তো তোমরা সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারবে না। তোমরা ভিডিওটা 2x দিয়ে দেখো, তারপরে সম্পূর্ণ ভিডিও দেখো, ভিডিওটা কেটে দেখো না, নাহলে তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। তো ভাইয়া সাজেস্ট করবো যে না কেটে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, বুঝছো? তো চলো আমরা গাণিতিক সমস্যা দেখি এবং সমাধান করার চেষ্টা করি। তো ভাইয়ারা প্রশ্নটি লক্ষ্য করো। 60 মিটার উঁচু দালানের ছাদ থেকে 10 কেজি ভরের একটা পাথর ছেড়ে দেওয়া হলো, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা ডাটাগুলো একটু লিখি। এখানে আমাদের দেওয়া আছে উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? H = 60 মিটার। এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ সবসময় শূন্য হবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় আদি বেগ শূন্য হয়। যেহেতু এটাকে 60 মিটার উঁচু থেকে ফেলা হয়েছে, তার মানে এটার আদি বেগ হবে 0 ms−1। এবং আমরা কি জানি, G = 9. G মানে কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান ফিক্সড। পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান G = 9.8 ms−2। টি এর মান নির্ণয় করতে হয়েছে, বলা হয়েছে আমরা টি এর মান নির্ণয় করব। তো এই তথ্যগুলো দিয়ে আমরা কি সূত্র জানি? আমরা এই তথ্যগুলো দিয়ে সূত্র জানি S = UT + half of GT²। তো এখান থেকে মান বসাও, বা আমাদের কিসের মান বের করার কথা বলা হয়েছে? আমাদের টি এর মান বের করার কথা বলা হয়েছে। তো মান বসাও। এইচ এর মান 60, ইউ এর মান 0 × t + হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 × t²। তো আগের মতোই, তো এখান থেকে আমরা টি এর মান বের করব। তো দেখো ক্যালকুলেশন করে, সবাই ক্যালকুলেশন করে আমরা টি এর মানটি বের করতে চাচ্ছি। তো খেয়াল করে, এখানে 60 সমান এখানে পাবা 4.9 t²। তো এখানে t² মান পাবা 60/4.9। t² মান চলে আসবে 12.245। এবং আমরা এটা t² মান পেয়েছি, আমাদের টি এর মান বের করার কথা বলা হয়েছে। তো টি এর মান আমরা পাবো বর্গমূল, এটাকে আমরা বর্গমূল করে দেবো। বর্গমূল করলে আমরা টি এর মান পাবো 3.49 সামথিং। তো লেখবা যে ভূমিতে পৌঁছাতে 3.49 সেকেন্ড, একক কি? সেকেন্ড। ভূমিতে পৌঁছাতে 3.49 সেকেন্ড সময় লাগবে। তো চলো পরবর্তী সমস্যাটি দেখি। তো
তো ভাইয়া প্রশ্নটি খেয়াল করো, একটি আমটি স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমি থেকে আমটির দূরত্ব 70 মিটার। একটি বালক 20 মিটার দূরে থেকে আমটিকে ধরার জন্য 5 ms ইনভার্স 1 বেগে দৌড় দিল, বালকটি আমটিকে ধরতে পারবে কি? তো মনে করো একটু ফিগারটা আমরা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে মেইন পয়েন্ট, এখান থেকে 70 মিটার উপরে একটা আম আছে। এটা কত উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয়, উচ্চতা হচ্ছে 70 মিটার। মনে করো এখানে একটা আম আছে এবং এখান থেকে 20 মিটার দূরে এখানে একটা বালক আছে। ভূমিতে দূরত্ব কি এস, ভূমিকে দূরত্ব কি এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান কত 20। তো বালক আমটিকে 70 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো বা পড়তে দেওয়া হলো। তো একটি বালক 20 মিটার দূর থেকে আমটিকে ধরার জন্য 5 ms ইনভার্স 1 বেগে দৌড় দিল, বালকটির ব্যাগ ছিল 5 ms ইনভার্স 1। এখন বালকটিকে আমটিকে ধরতে পারবে। বালকটি যদি আমটি পড়ার আগে এই স্থানে চলে আসে তাহলে সে অবশ্যই আমটিকে ধরতে পারবে। যদি আমটি পড়ার সময় বালকটির দৌড়ে আসার সময়ের চেয়ে কম হয় তাহলে বালকটি আমটি ধরতে পারবে না। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। যদি বালকের এখানে আসতে সময় কম লাগে তাহলে সে আমটিকে ধরতে পারবে। যদি আমটি পড়ার সময়ের চেয়ে বালকের এখানে আসার সময় বেশি লাগে তাহলে সে আমটি ধরতে পারবে না। তো চলো আমরা গাণিতিকভাবে এটা প্রমাণ করি যে সে কি এটা ধরতে পারবে নাকি পারবে না। তো আমরা এখানে আমাদের কি তথ্য দেওয়া আছে, এইচ দেওয়া আছে 70 মিটার এবং আমরা কি জানি, জি জানি, আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান জানি 9.8 ms ইনভার্স 2 এবং সবসময় ইউ এর মান কত হয়, ইউ এর মান হয় 0 ms ইনভার্স 1। আমাদের এখানে সময় বের করতে হবে, টি ইজ ইকুয়াল টু হোয়াট। তো আগের সূত্রের মতো আমরা এই এইচ সমান ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, এখান থেকে আমরা টি এর মান বের করব। তো ক্যালকুলেশন করলে টি এর মানটা আসবে এরকম, ক্যালকুলেশন করলে আসবে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h/g। যেহেতু ইউ এর মান 0 এখানে এই টার্মটা বাদ চলে যাবে এবং তো ক্যালকুলেশন করলে টি স্কোয়ার মান পাবে। এটা তো এখানে মান বসাও, 2 ইন্টু এইচ এর মান কত 70, জি এর মান 9.8 ms ইনভার্স 2। এখান থেকে তোমরা টি এর মান পাবা 40 স্কোয়ারের মান পাবা, টি এর মান না কিন্তু টি স্কোয়ারের মান 14.286। তো এখান থেকে এটা বর্গমূল করলে তোমরা টি এর মান পাবা হচ্ছে 3.77 সেকেন্ড। এখানে লিখবা আমের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে। এখানে আমরা আমের ক্ষেত্রে বের করেছি, তারপরে আমরা বের করবো কার ক্ষেত্রে, বালকের ক্ষেত্রে সময় বের করব। বালকের ক্ষেত্রে কি দেওয়া আছে, এস সমান 20 মিটার, এস এর মান দেওয়া আছে 20 মিটার এবং ব্যাগ ভি দেওয়া আছে 5 ms ইনভার্স 1। আমাদের কি বের করতে হবে, আমাদের টি বের করতে হবে। এখানে কি আদি ব্যাগ শেষ ব্যাগ আছে, না, এখানে শুধু একটা ব্যাগই আছে এবং কোনো ত্বরণ নেই, তার মানে বালকটি সমবেগে দৌড়েছে। তো সমবেগের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, এস সমান ভিটি। এখান থেকে টি এর মান বের করব। তো এস এর মান হচ্ছে 20/5, ভি এর মান 4 সেকেন্ড। তো দেখো তো বালকের সময়টা এটার থেকে বড় না। তো সুতরাং বালকটি দৌড়ে মেইন যেই পয়েন্ট আছে এই পয়েন্টে আসার আগে আমটি পড়ে যাবে, তাই বালক আমটিকে ধরতে পারবে না। তো চলো পরবর্তী সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। এই অঙ্কগুলো আমাদের গতির পার্ট 2 এর যে অঙ্কগুলো করেছি ওইটার মতোই। তো এই অঙ্কগুলো করতে তোমাদের খুব বেশি একটা সমস্যা হবে না। আর আজকে এই অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। এগুলো করলে এবং ওই অঙ্কগুলো করলে তোমাদের নিক্ষিপ্ত বস্তুর অঙ্কগুলো এবং গতির অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা পরন্ত বস্তুর অঙ্ক এবং গতির যে অতিক্রান্ত দূরত্বর অঙ্ক এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা নিক্ষিপ্ত বস্তুর কিছু অঙ্ক করি। নিক্ষিপ্ত বস্তুর অঙ্কের সূত্র কি একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু মাইনাস দিয়ে করা আছে। তো চলো আমরা ওই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি, যেহেতু এই অঙ্কগুলো তোমরা পারবা আমি আশা করি। তো ভাইয়ারা শোনো, আমরা নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো কি জানি, ভি সমান ইউ মাইনাস জি টি, এইচ সমান ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমরা নিক্ষিপ্ত বস্তুর এই সূত্রগুলো জানি এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ ভি সমান 0 হয়, কারণ বস্তুটা উপরে উঠতে একটা সময় বস্তুটা থেমে তারপরে আবার নিচের দিকে পড়ে। তো নিক্ষিপ্ত বস্তু বা বস্তু যখন নিক্ষেপ করা হয় তখন তার শেষ যে অবস্থানটা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0 হয়ে যায়। তো এবং
এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটা একদম সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগে নামতেও ঠিক ততটুকু সময় লাগে। তো আমরা নিক্ষিপ্ত বস্তুর এই সূত্রগুলো দিয়ে অঙ্ক না করে আমরা কিছু শর্টকাট সূত্র ইউজ করি, কি বলো? তাহলে চলো আমরা শর্টকাটগুলো লিখি। আমরা এই যে এই সূত্রটা আছে এখান থেকে টি এর মান যদি বের করার কথা বলা হয় তাহলে আমরা টি এর মান আমরা পাবো হচ্ছে টি সমান ইউ বাই জি। এই সূত্রটা দিয়ে করতে তো অনেক, যেহেতু ভি এর মান শূন্য, সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান শূন্য, তাই আমরা এই সূত্রটা দিয়ে অঙ্ক করব। যেহেতু ভি এর মান শূন্য শূন্য ধরলে আমাদের ইউ সমান জিটি আসে, সেখান থেকে পক্ষান্তর করলে টি ইকুয়াল টু ইউ বাই জি চলে আসে। তারপরে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কিন্তু প্রয়োজনীয় সময় এটা এবং নামতে প্রয়োজনীয় সময় এটা। তার মানে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে প্রয়োজনীয় সময় পাবা হচ্ছে 2u বাই জি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় এবং এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরতে আবার প্রয়োজনীয় সময়। আমি কি বলেছি, একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে এবং ওই উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফিরে আসতে একই সময় লাগে। তাহলে যদি বলা হয় যে বস্তুটি ভূপৃষ্ঠে ফিরে আসতে কত সময় লেগেছে, তার মানে সূত্র তখন হবে এটা, টি এর সূত্র তখন এটা হবে। এবং আরেকটি সূত্র আছে, যদি উচ্চতা নির্ণয় মানে আরেকটি সূত্র আছে, যদি উচ্চতা নির্ণয় করতে বলা হয় তাহলে সূত্র হবে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। এখান থেকে এই সূত্র থেকে আমরা এটা প্রমাণ করতে পারি এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা দেখো, এখানে না বললাম যে বস্তুর ভূপৃষ্ঠে ফিরে আসতে কত সময় লাগবে, এই সূত্রটাকে আবার বলতে হবে, মানে ম্যাথে বলতে পারে যে বস্তুটির উড্ডয়নকাল নির্ণয় করো বা বস্তুটি কতক্ষণ শূন্যে ভেসেছে সেই সময় নির্ণয় করো, তখন সূত্র এটাই হবে টি বা টি, তখন সূত্র সেম সূত্রটাই হবে। তো চলো আমরা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো প্রশ্নটি দেখো, প্রশ্নটিতে বলা হয়েছে একটি বস্তুকে 60 ms ইনভার্স 1 ব্যাগে খাড়া ওভারের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির প্রয়োজনীয় সময় কত? তো আমরা তো শর্টকাট সূত্রটা বের করে ফেলেছি। এটা শর্টকাট না, এটা আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় ভি শূন্য, তাই আমরা এই সূত্রগুলো ইউজ করবো যাতে তোমাদের কষ্ট কম হয়। দেখো তোমাদের কষ্ট কম করার জন্য আমরা কত কষ্ট করছি, তারপরেও তোমরা লেখাপড়া করো না। তো চলো, আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত। আমাদের সময় মানে কি, টি বের করার কথা বলা হয়েছে। প্রশ্নে কি কি দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান কত দেওয়া আছে 60 ms ইনভার্স 1 এবং আমরা জানি জি ইজ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। আমাদের কি বের করতে হবে, সময় বের করতে হবে, টি ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা একটু আগে কি প্রমাণ করেছি, সর্বোচ্চ উচ্চতায় ওঠার কথা বলা হয়েছে, এখানে কিন্তু উড্ডয়নকাল বা ভূমিতে ফিরে আসার কথা বলা হয়নি। তার মানে আমাদের সূত্র হবে টি সমান ইউ বাই জি। ইউ এর মান 60, জি এর মান 9.8, ইজি অ্যান্ড সিম্পল অ্যান্সার 6.122 সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার 6.122 সেকেন্ড সময় লাগবে। তারপর প্রশ্নটি দেখো, তারপর প্রশ্নে বলা হয়েছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো আমরা এটারও সূত্র বের করে ফেলেছি, যেটা এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এখান থেকে আমরা জানি ইউ এর মান হচ্ছে 660 ms ইনভার্স 1, জি এর মান জানি 9.8 ms ইনভার্স 2। আমাদেরকে এইচ বের করার কথা বলা হয়েছে, আমরা জানি এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। ইউ এর মান কত 60 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 183.673 মিটার। এটাই ম্যাথের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এই উদ্দীপক দিয়ে আমরা আরও কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো ভাইয়ার একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে অঙ্ক করছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত। এখন যদি বলে ওই বস্তুটির সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় কত, তাহলে তোমরা কি করবে, একই সূত্র সেম, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। আমরা কি জানি, আমরা জানি একটি বস্তুর ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে একই সময় লাগে। তার মানে কি টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি হবে যদি বলে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় কত। আমরা সেম সূত্র দিয়ে অঙ্ক করবো, এখান থেকে ভি ইউ এত কিছু হাবিজাবি করার দরকার নেই, তোমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করবা, অ্যান্সারও সেমই আসবে। যদি বলে যে সর্বোচ্চ উচ্চতা থেকে
ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় যদি নির্ণয় করার কথা বলে তাহলে এই সূত্র দিয়ে করবে এবং অ্যান্সারও সেম হবে। এখন পরবর্তী প্রশ্নটি খেয়াল করো। প্রশ্নটি আগের উদ্দীপক। প্রশ্ন হচ্ছে বস্তুটি কখন ভূপৃষ্ঠে ফিরে আসবে। বস্তুটিকে তুমি 60 ms ইনভার্স 1/, উপরে নিক্ষেপ করেছো এবং সে উপর থেকে আবার নিচে ফিরে এসেছে, তার মানে এখান থেকে এখানে আসতে বস্তুটি কত সময় লেগেছে। তো আমরা তো ভাইয়া সূত্র জানি, উড্ডয়নকালের সূত্র টি ইজ ইকুয়াল টু কি 2u/g, 2u/g, 2 ইন্টু ইউ এর মান কত 60 এবং জি এর মান আমরা জানি 9.8। ক্যালকুলেশন করলে পাবা 12.245 সেকেন্ড। এখানে ম্যাথের অ্যান্সার করে দেবে। এগুলো কিন্তু সব 3 নাম্বারের প্রশ্নতে আসবে। তোমরা এতটুক করে দিলেই 3 নাম্বার পাচ্ছ। তোমরা কিন্তু এখানে সাইডে দিয়ে ডেটাগুলো লিখবা, যে তোমরা কি কি জানো ডেটাগুলো লিখবা। তো চলো এর পরবর্তী প্রশ্নটি দেখি। প্রশ্নটি হচ্ছে এই বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তো আমরা বস্তুটি কি বের করার কথা বলা হয়েছে, শেষ বেগ বের করার কথা বলা হয়েছে। তো শেষ বেগ বের করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব। শেষ বেগ বের করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব v² = u² প্লাস 2gh। কারণ কি, আমরা তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস দিয়ে সূত্র পড়েছি, এখানে ভাইয়া প্লাস কেন ব্যবহার করলেন। বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে সেটা বলার মানে বের করার কথা বলা হয়েছে। মানে কি, বস্তুটি সর্বোচ্চ উচ্চতা থেকে যে নিচে নামবে না, তখন এই অবস্থায় বস্তুটির বেগ কত সেটা বের করার কথা বলা হয়েছে। তো এটা কি, এটা তো পরন্ত বস্তু, পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হয় প্লাস দিয়ে। তো চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তো এটা করার আগে আমাদের জানতে হবে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তো আমরা দ্বিতীয় অঙ্কে মানে এই উদ্দীপকের যে 2 নাম্বার ম্যাথটা করেছি সেখানে আমরা পেয়েছিলাম h সমান 183.673 মিটার, অর্থাৎ বস্তুটি 183.673 মিটার উচ্চতায় উঠেছিল। এখন আমরা এখান থেকে h দিয়ে আমরা v এর মান বের করব, অর্থাৎ শেষ বেগ বের করব। আমরা কি জানি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ 0, তাই v² সমান u² প্লাস 2gh। আমরা এই সূত্র দিয়ে অঙ্কটি সমাধান করব। এখান থেকে আমরা v বের করব। v বের করলে আমরা কি জানি, u এর মান হচ্ছে 0 প্লাস 2 ইন্টু g এর মান 9.8 এবং h এর মান আমরা কত বের করেছি 183.673। এখান থেকে ক্যালকুলেশন করলে বাবা 559.99, প্রায় 60। অর্থাৎ যেই বেগে আমরা নিক্ষেপ করেছি বস্তুটি সেই বেগে ফিরে আসবে। তোমরা এখানেও অ্যান্সার দিলে পারো, আবার এটা অ্যান্সার দিলেও পারো, সমস্যা নেই। তো চলো পরবর্তী সমস্যাটি দেখি এবং সমাধান করার চেষ্টা করি। তো প্রশ্নটি দেখো, 20 ms ইনভার্স 1 আদি বেগে একটি ক্রিকেট বলকে ফাহিম খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময় 30 মিটার দূর থেকে রাতুল 6 মিটার পার সেকেন্ড বেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। প্রশ্ন হচ্ছে রাতুল মাটিতে পড়ার পূর্বে বলটিকে ধরতে পারবে কি। তো আমরা ওই যে একটা অঙ্ক করেছিলাম না আমের, ওইটার মতোই। তো যদি বলটি ফাহিম বলটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছে, বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে ফিরে আসবে এবং কত বেগে নিক্ষেপ করেছে 20 ms মিটার পার সেকেন্ড বেগে সে নিক্ষেপ করেছে। এখান থেকে 30 মিটার দূরে ছিল রাতুল। 30 মিটার দূর থেকে রাতুল 6 মিটার পার সেকেন্ড বেগে বলটিকে ধরার জন্য দৌড় দিল। এখন রাতুল কি বলটিকে ধরতে পারবে? তো আগের মতোই, যদি বলটি পড়ার সময় রাতুলের ধরার সময় থেকে কম, মানে রাতুলের এই 30 মিটার দূর থেকে মেইন পয়েন্টে আসার সময়ের চেয়ে কম হয় তাহলে রাতুল ধরতে পারবে না। যদি রাতুল আগে চলে আসতে পারে তাহলে রাতুল বলটিকে ধরতে পারবে। তা চলো আমরা গাণিতিক ভাবে অঙ্কটি সমাধান করি। তো দেখো এখানে কি বলা হয়েছে যে 20 ms ইনভার্স 1 আদি বেগে একটি ক্রিকেট বলকে ফাহিম খাড়া উপরের দিকে ছুড়ে দিল। তার মানে কি, ফাহিম বলটিকে 20 ms ইনভার্স বেগে ছুড়ে দিয়েছে এবং একই সময়, মানে যখন ছুড়েছে সেই সময়ে রাতুল ধরার জন্য দৌড় দিয়েছে। বুঝছ, যখন ছুড়েছে বলটি সেই সময় রাতুল দৌড় দিল। তো আমরা তো জানি যে এখান থেকে যদি প্রথম অবস্থান থেকে বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে ফিরে আসে তাহলে এটাকে আমরা কি বলবো, উড্ডয়নকাল। এখানে যেহেতু ফাহিম বলটি নিক্ষেপের সাথে সাথে রাতুল দৌড় দিল, তার মানে আমাদের এখানে উড্ডয়নকাল নির্ণয় করতে হবে। আমরা উড্ডয়নকালের ক্ষেত্রে সময়, মানে উড্ডয়নকালের সূত্র কি জানি, টি সমান
2u/g। এখানে 2 ইন্টু ইউ এর মান কত, সে 20 ms ইনভার্স 1 ব্যাগে নিক্ষেপ করেছে এবং জি এর মান আমরা জানি 9.8। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 4.082 সেকেন্ড। এবং রাতুল কি করেছে, সে 30 সেন্টিমিটার দূর থেকে বলটিকে ধরার জন্য দৌড় দিয়েছে। 30 মিটার দূর থেকে 6 ms ইনভার্স 1 ব্যাগে বলটি ধরার জন্য দৌড় দিল। তার মানে রাতুল সমবেগে দৌড় দিয়েছে। এখানে আদি বেগ, শেষ বেগ, ত্বরণ কিছু নেই, তার মানে রাতুল সমবেগে দৌড় দিয়েছে। তো রাতুলের ক্ষেত্রে আমরা কি বের করবো, আমরা সমবেগের একটাই সূত্র জানি, এস সমান ভিটি। এখান থেকে টি বের করব, টি এর মান হবে s/v। আমরা এস এর মান কত জানি 30 এবং ভি এর মান হচ্ছে 6। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 5 সেকেন্ড। তো দেখো রাতুলেরটা কি ওইটার থেকে বড় না, তাহলে এটা হচ্ছে টি। তো টি ইজ লেস দেন টি, তার মানে কি রাতুলের সময়, রাতুলের যে 30 মিটার দূর থেকে দৌড় দিয়েছে, 30 মিটার দূর থেকে ওই পয়েন্টে আসার সময় বলটি পড়ার সময় থেকে বেশি, তাই রাতুল বলটিকে ধরতে পারবে না। তো ভাই এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো, অনেক কিছু বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে স্ট্যাম্প টাইটান্সের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও। আর ভাই শোনো, ক্লাসগুলো কেটে দেখো না, ক্লাসগুলো দেখবা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটি দেখবা 2x দিয়ে দেখো। তোমরা যদি পারো 4x দিয়ে দেখো, সমস্যা নেই, কিন্তু সম্পূর্ণ ক্লাসটি দেখো ভাইয়া, না হলে তোমরা বুঝতে পারবে না। আর ধারাবাহিকভাবে ক্লাস দেখবা, এখান থেকে একটু ওইখান থেকে একটু, এইভাবে দেখবা না। একদম পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6, 7, 8 যতটুকু যায় সবগুলো পার্ট দেখার চেষ্টা করবা, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবা। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।